প্রিয় ছাত্রীরা, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর বিভিন্ন জিনগত রোগ, অর্থাৎ বংশগতি চ্যাপ্টারে বিভিন্ন জিনগত রোগ নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করে দেখাবো। আচ্ছা, জিনগত রোগ প্রথমে জানতে হবে যে জিনগত রোগটি আসলে কি। জিন কথাটার সাথে যুক্ত হচ্ছে ডিএনএ বা ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে জিনগত রোগ কথাটার সাথে যেহেতু ক্রোমোজোম যুক্ত, তাহলে আমাদের বুঝতে হবে যে ক্রোমোজোমের কত গঠনগত বা কোনো ক্রোমোজোম থেকে যে প্রোটিন তৈরি হয় ডিএনএর থেকে, তার কোনো গঠনগত যখন ত্রুটি হবে বা পরিব্যক্তি মিউটেশনের জন্যে জিনের যখন স্ট্রাকচারাল বা গঠনগত যে পরিবর্তনগুলো হয়, তার ফলে যখন রোগের সৃষ্টি হয় সেটি হচ্ছে জিনগত রোগ। তো জিনগত রোগ কাকে বলে? জিনের মিউটেশন বা পরিব্যক্তির ফলে জীবদেহের যে সমস্ত অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তাদের জিনগত রোগ বলা হয়। তো জিনগত রোগের মধ্যে সবচেয়ে যেগুলো আমরা বেশি পরিচিত যেই রোগগুলোর সাথে, সেটা হচ্ছে হিমোফিলিয়া, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া। তো জিনগত রোগকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই হচ্ছে অটোজোমাল রোগ, তারপরে হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ এবং তৃতীয়টি হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ। এবার অটোজোম আর এক্স আর ওয়াই ক্রোমোজোম সম্পর্কে তোমাদের ধারণা আগেই হয়ে গেছে, তবু তোমাদেরকে একটু সংক্ষেপে বলছি যে অটোজোম কাদের বলে। মানুষের শরীরে যে 46টি ক্রোমোজোম থাকে তার মধ্যে 44টা ক্রোমোজোমকে অটোজোম বলা হয়। কেন? কারণ এই 44টি ক্রোমোজোম আমাদের দেহের যাবতীয় বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? যেমন চুলের গঠন, চুলের রং, চোখের মনির কালার, গায়ের রং, এই যে যাবতীয় দেহের বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু অটোজোম দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর এক্স আর ওয়াই ক্রোমোজোম যে দুটো থাকে সে দুটো কিন্তু আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। অর্থাৎ দুটো যদি এক্স ক্রোমোজোম আসে সেক্ষেত্রে শিশু বা ভ্রূণটি হবে মেয়ে বাচ্চা বা মেয়ে, আর যদি এক্সের সাথে ওয়াই ক্রোমোজোম আসে তাহলে ভ্রূণ বা শিশুটি হবে হচ্ছে পুরুষ, ঠিক আছে? তাহলে 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি হচ্ছে অটোজোম এবং বাকি যে দুটো পড়ে থাকে অবশিষ্ট সেটি হচ্ছে সেক্স ক্রোমোজোম বা আমাদের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, যেটা হচ্ছে এক্স ও ওয়াই। তো এই জন্যে জিনগত রোগকে 3টি ক্রোমোজোমের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যে রোগগুলো অটোজোম দ্বারা বাহিত হয় সেগুলো অটোজোমাল রোগ, যেগুলো এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় তাদের এক্স ক্রোমোজোম বাহিত রোগ বলে, আর যারা ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকে সেই ওয়াই ক্রোমোজোম বাহিত রোগগুলোকে ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ বলে। এবার অটোজোম বাহিত রোগগুলো আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন। আর এক্স ক্রোমোজোমের মধ্যেও একইভাবে প্রকট প্রচ্ছন্ন দেখা যায়, কিন্তু ওয়াই ক্রোমোজোমে প্রকট প্রচ্ছন্নের ব্যাপারটা থাকে না, ঠিক আছে? তাহলে তোমাদের যে জিনগত রোগগুলির কথা বললাম যেগুলো সাধারণত বেশি দেখা যায়, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, তাদের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে এবার বলছি তোমাদের। থ্যালাসেমিয়া রোগটি কী? থ্যালাসেমিয়া রোগটি প্রথমেই আমাদের জানতে হবে এটা কিন্তু অটোজোম বাহিত, ঠিক আছে? তার মানে 44টি যে আমাদের দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম তার মধ্যেই কিন্তু এই রোগটি, মানে এই রোগের যে দায়ী জিনটি সেটি থাকে। তাহলে এটি হচ্ছে একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন পরিব্যক্ত একক জিন, যে কারণে সৃষ্ট রোগে মানুষের দেহে হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটিযুক্ত হয়। আচ্ছা, এটার একটা প্রধান বৈশিষ্ট্য যেটা এটা অটোজোম বাহিত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই রোগটি কিন্তু প্রচ্ছন্ন, ঠিক আছে? প্রচ্ছন্ন কথাটা, প্রকট কথাটা তোমরা বংশগতিতে জেনেইছ যে যখন কোনো জিন হেটারোজাইগাস অবস্থায় নিজেকে প্রকাশ করতে পারে তখন সেটি প্রকট হয়। আর হেটারোজাইগাস অবস্থায় যে জিনটি নিজেকে প্রকাশ করতে পারে না প্রকট জিনের জন্যে তাকে প্রচ্ছন্ন জিন বলা হয়। তো এই থ্যালাসেমিয়ার জন্যে যে দায়ী জিনটি সেটি কিন্তু প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? ও হেটারোজাইগাস অবস্থায় নিজেকে প্রকাশ করতে পারে না। তো এই জিনের যখন কোনো মিউটেশন বা পরিব্যক্তি ঘটে তখন যদি হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটিযুক্ত হয়, হিমোগ্লোবিন আমাদের কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। হিমোগ্লোবিন আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শরীরের, কারণ হিমোগ্লোবিন আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইডকে শরীর থেকে বাইরে বয়ে নিয়ে বের করে দিতে সাহায্য করে, ঠিক আছে? তো এই হিমোগ্লোবিন যদি উৎপাদন ত্রুটিযুক্ত হয় তো সেই ক্ষেত্রে লোহিত রক্তকণিকা ভেঙে যেতে থাকে, আর এই অবস্থাটাকে বলা হয় থ্যালাসেমিয়া। এবার
থ্যালাসেমিয়ার জন্যে যে কারণগুলো সেগুলো তোমাদের জানতে হবে। কি কি দেখো, রক্তে অবস্থিত হিমোগ্লোবিনের গ্লোবিন জিনের মিউটেশনের জন্যেই থ্যালাসেমিয়া হয়। আচ্ছা, হিমোগ্লোবিনের যদি আমরা গঠনগত দিকটা দেখি তাহলে বুঝতে পারবে হিমোগ্লোবিনের মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে গ্লোবিন নামক একটা প্রোটিন, আর থাকে কিছু ফেরাস, যাকে হিম বলা হয়। ফেরাস মানে লৌহ উপাদান। তো এই হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিনটা, তার যে দায়ী জিন, তার যদি কখনো সেই জিনের যদি কখনো মিউটেশন ঘটে, তখন কি হয়, তার গঠনগত পরিবর্তন হয়ে যায়। তার ফলে ঠিকঠাক গ্লোবিন প্রোটিনটা তৈরি হতে পারে না, তখনই কিন্তু থ্যালাসেমিয়া হয়ে থাকে। যেমন স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনে 4টি পলিপেপটাইড চেন থাকে বা শৃঙ্খল থাকে, ঠিক আছে। এই গ্লোবিনের মধ্যে দুটো থাকে আলফা চেন আর দুটো থাকে বিটা চেন। এই 4টা প্রোটিন দিয়েই কিন্তু হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটি তৈরি হয়। এবার এই আলফা যে গ্লোবিনটি বা পলিপেপটাইড চেনটি, সেটার জন্যে দায়ী জিনটা থাকে 16 নম্বর ক্রোমোজোমে। আমাদের শরীরে যে 16 নম্বর ক্রোমোজোম আছে, তার মধ্যে আলফা যে প্রোটিনটি, তার তৈরির জিনটি থাকে। আর 11 নম্বর ক্রোমোজোমে থাকে হচ্ছে বিটা গ্লোবিনের যে প্রোটিনটি তৈরি হয়, তার দায়ী জিনটি। এবার এই 16 নম্বর বা 11 নম্বরে যে জিনগুলো আছে, অর্থাৎ আলফা আর বিটা গ্লোবিন চেনটা তৈরি করার জন্যে, তাদের গঠনগত যখন কোনো পরিবর্তন হবে মিউটেশনের ফলে, তখন এই গ্লোবিন প্রোটিন ঠিকঠাক তৈরি হয় না, যতটা তৈরি হওয়ার কথা সেই অনুপাতে হয় না। তখনই কিন্তু হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি হয় এবং হিমোগ্লোবিন তৈরি হলেও সেটি ত্রুটিপূর্ণ হয়, ঠিকঠাক হয় না। তার জন্যেই থ্যালাসেমিয়ার সৃষ্টি। এবার থ্যালাসেমিয়া কি করে এক বংশ থেকে আরেক বংশে মানে বংশ পরম্পরায় বাহিত হয়, সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। সেটা একটা চেকার বোর্ডের সাহায্যে আমি তোমাদের দেখাবো। আচ্ছা, যেহেতু থ্যালাসেমিয়ার রোগীরা বেশি দিন বাঁচে না, তো থ্যালাসেমিয়া বাবা মা পেশেন্ট পাওয়া খুব রেয়ার ব্যাপার, ঠিক আছে। মানে বিয়ের বয়স যাওয়ার আগেই তারা বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। হ্যাঁ, তো থ্যালাসেমিক পিতামাতা পাওয়াটা একটু রেয়ার, কিন্তু তবুও আমরা দেখব চেকার বোর্ডের সাহায্যে কী করে থ্যালাসেমিয়া এক বংশ থেকে আরেক বংশে প্রবাহিত হয়ে থাকে। এবার যদি দেখো, একটা হেটারোজাইগাস থ্যালাসেমিক ব্যক্তি হয়। হেটারোজাইগাস মানে বিষম সংকর, হ্যাঁ, সংকর আর কি। তো তার সাথে তার দেহে কিন্তু থ্যালাসেমিয়া কখনো প্রকাশ পাবে না। কেন? আগেই বলেছি যে থ্যালাসেমিয়ার জন্যে দায়ী জিনটি হচ্ছে প্রচ্ছন্ন। ও কখনোই নিজেকে হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ করতে পারবে না, কারণ হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিনটি থাকে, আর এক্ষেত্রে প্রকট জিনটি হচ্ছে সুস্থ জিনটি। তো সুস্থ জিনের জন্যে কিন্তু থ্যালাসেমিক জিনটি হেটারোজাইগাস অবস্থায় নিজেকে প্রকাশ করতে পারে না। সবসময় হোমোজাইগাস অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় কিন্তু থ্যালাসেমিয়া জিনটি নিজেকে প্রকাশ করবে। তো সেই ক্ষেত্রে হেটারোজাইগাস যে ব্যক্তিটি হবে, তার কিন্তু কোনো বাইরে থেকে কোনো লক্ষণ ঠিকঠাক বোঝা যাবে না। কিন্তু যদি এরকমই দুটো হেটারোজাইগাস রোগী তারা যদি বিয়ে করে, অর্থাৎ একজন হেটারোজাইগাস পুরুষ ও একজন হেটারোজাইগাস স্ত্রী, যাদের বাইরে থেকে লক্ষণটি ভালো মতন বোঝা যাচ্ছে না, তারা যদি বিয়ে করে, তো তাদের ক্ষেত্রে সন্তানরা কীরূপ হবে, সেটা তাদের মধ্যে কিন্তু 25% থ্যালাসেমিক সন্তান হবে, ঠিক আছে। যেহেতু দুজনেই থ্যালাসেমিয়ার জিনটাকে বহন করছে, কিন্তু বাইরে থেকে তাদের বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তাদের সন্তানরা কিন্তু 25% থ্যালাসেমিক হবে। এবার দেখো, একটা চেকার বোর্ডের সাহায্যে আমি তোমাদের দেখাই, ধারণাটি তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। থ্যালাসেমিয়ার যে প্রকট জিনটি, যেটি স্বাভাবিক জিন, সেটি সুস্থ, সেটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হলো। আর প্রচ্ছন্ন বা থ্যালাসেমিয়ার দায়ী জিনটি, যেটি স্মল টি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার একজন স্বাভাবিক মহিলা, যার বাহক, অর্থাৎ তার মধ্যে থ্যালাসেমিয়ার জিনটি রয়েছে, কিন্তু বাইরে থেকে কিন্তু তাকে কোনো লক্ষণে চেনা যাচ্ছে না, অর্থাৎ লক্ষণ প্রকাশিত হচ্ছে না। তাহলে যেহেতু এটি বাহক, অর্থাৎ এ হচ্ছে হেটারোজাইগাস, তাহলে সুস্থ জিন এবং থ্যালাসেমিয়ার দায়ী জিন দুটোই থাকবে। এবার একজন স্বাভাবিক পুরুষ, যাকে বাইরে থেকে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু সেও বাহক, অর্থাৎ তার মধ্যেও কিন্তু থ্যালাসেমিয়ার দায়ী জিনটি রয়েছে, অর্থাৎ এটা একটা সংকর অবস্থা, হেটারোজাইগাস অবস্থা। তার মানে এর মধ্যেও সুস্থ জিন এবং থ্যালাসেমিয়ার দায়ী জিন দুটোই থাকবে। এবার এদের থেকে গ্যামেটগুলো তৈরি হলো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এবার গ্যামেটগুলো যখন নিজেদের মধ্যে মিলিত হবে, তখন দেখো কীরূপ সন্তান তৈরি হবে। যখন এই
ক্যাপিটাল টি বহনকারী স্ত্রী গ্যামেট এই ক্যাপিটাল টি বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হবে, তখন স্বাভাবিক পুত্র বা কন্যা তৈরি হবে। আবার এই স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু যখন এর সাথে মিলিত হবে, তখন কিন্তু দেখো স্বাভাবিক কিন্তু বাহক, কিন্তু বাহক, কিন্তু বাইরে থেকে একে দেখলে স্বাভাবিকই মনে হবে। কেন? কারণ থ্যালাসেমিয়ার দায়ী জিনটি অর্থাৎ স্মল টিটি তো প্রচ্ছন্ন জিন কখনোই প্রকট জিনের থাকাকালীন নিজেকে প্রকাশ করতে পারবে না। আচ্ছা, এবার এই স্মল টিটি যখন ক্যাপিটাল টির সাথে মিলিত হবে, তখনও কিন্তু স্বাভাবিক অর্থাৎ বাহক পুত্র বা কন্যার জন্ম দেবে। এবং এই স্মল টি যখন নিজেদের মধ্যে মিলিত হবে, তখন যে সন্তান তৈরি করবে তারা হবে একদম পুরোপুরি থ্যালাসেমিক। কেন? কারণ থ্যালাসেমিক দায়ী জিনটি যেহেতু প্রচ্ছন্ন, সে সবসময় নিজেকে বিশুদ্ধ বা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ করবে। তো এখানে সে নিজেকে প্রকাশ করেছে। তাহলে পার্সেন্টেজের যদি হিসাব করি, দেখো টোটালটা যদি 100% হয়, তাহলে স্বাভাবিক সন্তান হবে হচ্ছে 25%। এখানে 25% প্লাস 25% অর্থাৎ 50% পুত্রই হোক কন্যাই হোক বাহক হবে, দুজনেই বাহক আছে। আর স্মল টি অর্থাৎ 25% হবে পুত্র বা কন্যা সন্তান থ্যালাসেমিক। ঠিক আছে, এইটুকু তোমাদের ধারণা তাহলে আশা করি পরিষ্কার। এবার থ্যালাসেমিয়া রোগটিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা মেজর একটা মাইনর। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির 11 নম্বর ক্রোমোজোমের যে বিটা পলিপেপটাইড চেনগুলো তৈরি হচ্ছিল, তার 2টো অ্যালিল আর 16 নম্বর ক্রোমোজোমের আলফা পলিপেপটাইডের যে 4টা অ্যালিল, তাদের মধ্যে প্রত্যেকেরই যদি মিউটেশন ঘটে, অর্থাৎ বিটা পলিপেপটাইডের দায়ী 2টো অ্যালিল আর আলফা পলিপেপটাইডের 4টি অ্যালিলেই যদি মিউটেশন ঘটে, তাহলে কিন্তু সেই ঘটনাটাকে মেজর বলবে। সেক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো অনেক বেশি মারাত্মক হয়ে থাকে। আর থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে কি হয়, 11 নম্বর ক্রোমোজোমের একটা অ্যালিলে, দুটোর মধ্যে একটা অ্যালিলে হবে, আর 16 নম্বর ক্রোমোজোমের 4টার মধ্যে 2টো অ্যালিলে যদি মিউটেশন হয়, তাহলে সেটাকে মাইনর বলবো। মাইনরের ক্ষেত্রে কিন্তু রোগের প্রকাশটা অতটা মেজরের মতন মারাত্মক নয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসবে যে রোগটি, সেটি হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া একটা এমন রোগ যেটা কিন্তু অটোজোম বাহিত নয়, এটা কিন্তু সেক্স ক্রোমোজোম বাহিত, অর্থাৎ লিঙ্গ সংযোজিত বংশগত রোগ। এই রোগে কি হয়, কোনো জায়গায় যদি ক্ষতস্থান হয়ে যায়, রক্ত ঝরতে থাকে, তাহলে রক্ত কিন্তু কিছুক্ষণ পরেও বন্ধ হবে না। নর্মাল মানুষের ক্ষেত্রে কি হয়, রক্ত কোথাও কেটে গেলে বা ক্ষত হলে 3 থেকে 7 মিনিটের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে কোনো ক্ষতস্থান থেকে রক্ত যদি পড়তে শুরু করে, সেক্ষেত্রে রক্ত আর পড়া বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চন হয় না, রক্ত তঞ্চনে বিলম্ব ঘটে, দেরি হয়। তো এই ঘটনাটাকে বলা হয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিন্তু আবারও বলছি অটোজোম বাহিত নয়, সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত রোগ। হিমোফিলিয়াকেও দুটো ভাগে ভাগ করা হয়, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। আমাদের রক্ততঞ্চনের যদি পদ্ধতিটি আলোচনা করা যেত, বা তোমাদের পরে আমি আলোচনা করে দিব, সেখানে দেখা যাবে যে কিছু ফ্যাক্টর দায়ী আছে। ওই জিনগুলোর থেকে কিছু প্রোটিন তৈরি হয় যারা আমাদের রক্ততঞ্চন করতে সাহায্য করে। তাদের মধ্যে ফ্যাক্টর 8 বলে একটা উপাদান রয়েছে, যেটাকে অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর বলে। এর কিন্তু একটা রক্ততঞ্চনে বিরাট ভূমিকা রয়েছে। এই ফ্যাক্টরটি অর্থাৎ ফ্যাক্টর 8 যদি ঠিকঠাক না তৈরি হয়, তখন রক্ততঞ্চন স্বাভাবিকভাবে ঘটতে পারে না। আর এই ঘটনাটিকে বলা হয় রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া। আর সেকেন্ডলি যেটা বলছি হিমোফিলিয়া বি, রক্ততঞ্চনে এরকমই সাহায্যকারী আরেকটি উপাদান হচ্ছে ফ্যাক্টর 9। ঠিক আছে, যাকে বলা হয় প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা পিটিসি। এই উপাদানটা যদি রক্তে ঠিকঠাক না তৈরি হয়, তখন এই প্রোটিনটির অভাবে অর্থাৎ ফ্যাক্টর 9-এর অভাবে যে হিমোফিলিয়াটা হয়, মানে রক্ততঞ্চন যখন ঠিকঠাক হবে না, তখন তাকে হিমোফিলিয়া বি বলা হয়। ফ্যাক্টর 9কে ক্রিসমাস ফ্যাক্টর যেহেতু বলা হয়, তাই হিমোফিলিয়া বি রোগটিকে ক্রিসমাস রোগও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। এর লক্ষণ কি? আমি আগেই বললাম যে সাধারণ মানুষের ক্ষেত্রে যাদের হিমোফিলিয়া নেই, তাদের রক্ত কিন্তু কোথাও কেটে গেলে 3 থেকে 7 মিনিটের মধ্যেই রক্ত জমাট বাঁধে। কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, এই ফ্যাক্টর 8 আর 9 যে দুটো প্রোটিন আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে, তাদের অভাব ঘটলে রক্ততঞ্চন ঠিকঠাক হয় না, তার ফলে রক্ত পড়তেই থাকে বা ঝরে যেতে থাকে বা রক্তক্ষরণ হতেই থাকে। তো এই ঘটনাটা হচ্ছে হিমোফিলিয়ার লক্ষণ। এবার হিমোফিলিয়া কি করে এক বংশ থেকে আরেক বংশে প্রবাহিত হয় জিনের মাধ্যমে, সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ হিমোফিলিয়া রোগের উত্তরাধিকারী কি করে ঘটছে।
হিমোফিলিয়া রোগটি হচ্ছে একটা প্রচ্ছন্ন রোগ, আগেই বলেছি, এবং এটা এক্স ক্রোমোজোম বাহিত। আচ্ছা, তাহলে যদি হিমোফিলিয়ার দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় তাহলে তার প্রকট জিনটি কিন্তু সুস্থ জিন বা স্বাভাবিক জিন, ঠিক আছে, সেটাকে ক্যাপিটাল এইচ দিয়ে ধরা হলো। আর প্রচ্ছন্ন বা হিমোফিলিয়ার দায়ী জিনটিকে স্মল এইচ দিয়ে ধরা হলো, ঠিক আছে। দেখো, প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, আর ওয়াই ক্রোমোজোম যেটা পুরুষদের লিঙ্গ নির্ধারণ করে সেটি। এবার হিমোফিলিয়ার জিন বহনকারী মহিলা, অর্থাৎ এই বাহক মহিলা, অর্থাৎ হেটারোজাইগাস। বাহক মানেই বুঝতে হবে সে হেটারোজাইগাস, অর্থাৎ সংকর। তাহলে তার মধ্যে প্রকট প্রচ্ছন্ন দুটো জিনই থাকবে, তার মানে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, মহিলা। এবার একজন স্বাভাবিক পুরুষ, অর্থাৎ যার মধ্যে হিমোফিলিয়ার জিনটি নেই, তো যেহেতু সে স্বাভাবিক পুরুষ তার মধ্যে স্বাভাবিক জিনটি থাকবে, অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। এবার এদের থেকে গ্যামেটগুলি যথারীতি তৈরি হয়েছে, দেখে নাও। আচ্ছা, এবার এই গ্যামেটগুলোর মধ্যে যখন মিলন ঘটবে, যখন ডিম্বাণু এক্স এইচ এই শুক্রাণু এক্স এইচের সাথে মিলিত হবে, তখন যেহেতু দুটোই স্বাভাবিক জিন রয়েছে তাহলে স্বাভাবিক কন্যা আসবে, কারণ দুটোই এক্স এক্স। দেখো, আমরা জানি এক্স এক্স থাকলে কন্যা সন্তান হয়, আর দুটোই যেহেতু ক্যাপিটাল এইচ জিন রয়েছে অর্থাৎ সুস্থ জিন, তাহলে এটা সুস্থ কন্যা হবে। এবার এই ক্যাপিটাল এক্সের সাথে যখন ক্যাপিটাল এইচ বহনকারী এই ডিম্বাণু ওয়াইয়ের সাথে মিলিত হবে, তখন দেখো একটা স্বাভাবিক ছেলে তৈরি হবে। এবার এর সাথে যখন এই মিলিত হবে, এখানে দেখো সুস্থ জিনটিও রয়েছে এবং হিমোফিলিয়ার দায়ী জিনটিও রয়েছে, তার মানে এটা হেটারোজাইগাস অবস্থা, অর্থাৎ এটি বাহক কন্যা। এবার এর সাথে যখন ওয়াই ক্রোমোজোমের মিলন ঘটবে তখন কিন্তু পুত্র সন্তান হবে, কারণ ওয়াই ক্রোমোজোম থাকা মানেই পুত্র সন্তান, এবং এক্স স্মল এইচ থাকার জন্যে যেহেতু এটি দায়ী জিন হিমোফিলিয়ার, সেজন্যই পুত্রটি কিন্তু হিমোফিলিয়া হবে। এবার পার্সেন্টেজের হিসাব যদি করি, টোটালটি হচ্ছে 100%। তার মধ্যে স্বাভাবিক কন্যা দেখো রয়েছে তোমার, স্বাভাবিক কন্যা 25%। মেয়েদের মধ্যে যদি ধরি, টোটাল এখানে 4টা সন্তানের মধ্যে 2টো মেয়ে সন্তান রয়েছে, তার মধ্যে 50% স্বাভাবিক, 50% বাহক। আর 2টো ছেলের মধ্যে একটা ছেলে রয়েছে স্বাভাবিক, অর্থাৎ 50% স্বাভাবিক ছেলে বা সন্তান, আর 50% হচ্ছে হিমোফিলিক পুত্র। আচ্ছা, হিমোফিলিয়াকে ক্রিসক্রস উত্তরাধিকারও বলা হয়ে থাকে। কেন? ক্রিসক্রস মানে হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে অন্য লিঙ্গের কাছে যাবে। যেমন কি হয় দেখো, প্রথমে যদি মায়ের মধ্যে হিমোফিলিয়ার দায়ী জিনটি থাকে অর্থাৎ স্মল এইচ যেটা, তাহলে পরের জেনারেশনে পুত্রের মধ্যে চলে আসবে আর পিতার যে সুস্থ জিন বা দায়ী জিন সেটা কন্যার মধ্যে আসবে। আবার এই জেনারেশনে কি হবে, পুত্রের থেকে দায়ী জিন কন্যার মধ্যে আসবে আর এখান থেকে কন্যার থেকে পুত্রের মধ্যে যাবে। অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত বংশগতিতে মাতার বৈশিষ্ট্য যখন পুত্রের দেহে আর পিতার বৈশিষ্ট্য যখন কন্যার দেহে আসবে, এইভাবে যখন ক্রস করে বৈশিষ্ট্য বা জিনটি প্রবাহিত হবে তখন তাকে ক্রিসক্রস উত্তরাধিকার বলা হয়। এটা কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। এবার তৃতীয় যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস। এই রোগটিতে কি হয়, এই রোগে যে মানুষটি হয় সে সবুজ, লাল, নীল এই রঙগুলো সঠিকভাবে চিনতে পারে না। এটাও কিন্তু একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। আবারও বলছি, এটি কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অটোজোম বাহিত রোগ নয়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কি হয়, লাল সবুজ রঙের পার্থক্য এরা করতে পারে না, তাই এদের বর্ণান্ধতা বলা হয়। এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিনের যদি মিউটেশন ঘটে অর্থাৎ গঠনগত ত্রুটি হয় তাহলেই এই বর্ণান্ধতা ঘটে থাকে। লাল রং যারা চিনতে পারে না সেই বর্ণান্ধতাকে বলে প্রোটোনোপিয়া, সবুজ রং যারা ঠিকঠাক চিনতে পারে না তাদেরকে বলে ডিউটারোনোপিয়া, আর নীল রং যারা ঠিকঠাক বুঝতে পারে না তাদেরকে বলে সায়ানোপিয়া। এটা মহিলাদের তুলনায় কিন্তু পুরুষদের বেশি হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, কারণ পুরুষদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম আসে, তো একটা এক্স ক্রোমোজোম যেহেতু পুরুষদের থাকে, তো পুরুষদের একটা এক্স ক্রোমোজোমেই যদি দায়ী জিনটি চলে আসে তো ছেলেদের ক্ষেত্রে বৈশিষ্ট্যটি অনেক বেশি সহজেই প্রকাশ পায়, তো প্রবণতাটাও বেশি থাকে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থাতেই অর্থাৎ একটি মাত্র এক্স ক্রোমোজোমেই যদি দায়ী জিনটি আসে তাহলেই কিন্তু রোগটি প্রকাশিত হবে। এবার বর্ণান্ধতার ক্ষেত্রে কি করে এক বংশ থেকে আরেক বংশে উত্তরাধিকার ঘটছে রোগটির সেটি তোমাদের দেখাবো। যদি ধরো একটা বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা হয়,
ঠিক আছে। স্বাভাবিক মহিলা মানেই হচ্ছে এখানে দেখো দায়ী জিনটাকে শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এটা প্রচ্ছন্ন রোগ, আর এর যে প্রকট জিনটি সেটিকে সি প্লাস দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে প্রকটটি হচ্ছে সুস্থ জিন অর্থাৎ স্বাভাবিক জিন। তো এখানে যেহেতু বাহক বলা হয়েছে, বাহক মহিলা, বাহক মানেই হেটারোজাইগাস, তাহলে এখানে সুস্থ জিন এবং দায়ী জিন দুটোই থাকবে। আর পুরুষও এখানে স্বাভাবিক, তাই এখানে কিন্তু দেখো এক্সের ক্ষেত্রে স্বাভাবিক বা সুস্থ জিনটি রয়েছে আর ওয়াই ক্রোমোজোম। এবার এদের থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে তাদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে দেখতে পারবো যে এই ডিম্বাণু এক্সি প্লাস এ যদি এই পুরুষের এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে কিন্তু স্বাভাবিক কন্যা তৈরি করবে, আর এই ডিম্বাণু যদি ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে কিন্তু স্বাভাবিক পুত্র তৈরি করবে। এখানে দেখো দুটো ক্ষেত্রেই স্বাভাবিক জিনগুলো রয়েছে। আর দায়ী জিনটির সাথে যখন এর মিলিত হবে তখন বাহক কন্যা হবে, কারণ এটা হেটারোজাইগাস অবস্থা। আর এই দায়ী জিন বহনকারী এক্সের সাথে যখন ওয়াই ক্রোমোজোম মিলিত হবে তখন কিন্তু বর্ণান্ধ পুত্র হয়ে যাবে। এক্ষেত্রেও দেখো কন্যাদের মধ্যে 50% স্বাভাবিক, 50% হবে বাহক, আর পুত্রদের মধ্যেও 50% স্বাভাবিক, 50% বর্ণান্ধ হবে। যেহেতু এটা হেমিজাইগাস অবস্থা, ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকে, তো একটা এক্স ক্রোমোজোমেই দায়ী জিনটি আসলে কিন্তু রোগটি প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের জিনগত সব রোগগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে দেখবে, যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো।